নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। অবৈধভাবে টোটোতে মাল পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। মালবাজারের কুমলাই নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় ডুবে গেল নদীতে বালি পাথর সংগ্রহ করতে আসা একটি ট্রাক্টর। অবৈধভাবে টোটোতে মাল পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। মঙ্গলবার শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, থানা মোড় সহ একাধিক জায়গায় ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরীর উপস্থিতিতে চলে এই অভিযান। উল্লেখ্য, এর আগেও একাধিকবার শহরে টোটো সংগঠন ও টোটো চালকদের সতর্ক করে জানানো হয় টোটোতে পণ্য পরিবহন না করার, কিন্তু তারপরেও একাংশ টোটো চালক নিয়ম মানছেন না। উল্টে টোটো করে চালের বস্তা সহ বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে যাতায়াত করা হচ্ছে বলেও অভিযোগ। আজ এই খবর লেখা পর্যন্ত 21টি টোটো বাজেয়াপ্ত করেছে ট্রাফিক পুলিশ। অভিযান অব্যাহত থাকবে বলেও জানালেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী। আজকে জলপাইগুড়ি শহরে এই যেভাবে আমরা আজকে নেমেছি, টোটো যেভাবে মাল পরিবহন করছে সেইগুলোকে ধরা হচ্ছে। অনেকবার বলা সত্ত্বেও কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনও সবার কাছে সেই এটা পৌঁছায়নি। তো আমরা সেই রকমভাবে সচেতনতাও করে দিচ্ছি এবং এদিক থেকে কিছু টোটোকে আটকেওছি। এছাড়া আমাদের যেগুলো নর্মাল প্রসিকিউশন, হেলমেট, উইদাউট হেলমেট বা উইদাউট সিট বেল্ট, এগুলোও চলছে। তো জলপাইগুড়ি শহর জুড়েই চলছে, মূলত দিনবাজার, জোড়াবাতি, তিনকোনিয়া মোড়, এইসব এলাকায় আমরা বেশি এটা চালাচ্ছি। এটা আমাদের রুটিন প্রসেস, এটা চলতেই থাকবে। যাদের টোটো আটক করা হয়েছে তাদের মধ্যে কয়েকজন চালক জানান টোটোতে মাল বহন করা যাবে না, তা তাদের জানা ছিল না। আগামীতে এই ধরনের কাজ তারা আর করবেন না বলেও জানান। কি হয়েছে আজকে? আজকে আমি টোটো নিয়ে যাচ্ছিলাম বড় পোস্ট অফিস মোড় হয়ে, ওখানে আটকাই দিয়ে। কেন? এই বিস্কুট আছে, রুটি, স্লাইস, মানে মাল পরিবহন হ্যাঁ, করছিলেন? হসপিটালে সাপ্লাই দিই, আবার এইদিকে দোকানে দিই। দোকানে দিতে যাচ্ছিলাম পুলিশ লাইনের দিকে, ওখানে আটকাই। পুলিশে কি বললো? আটক করলো কেন? ওই যে মাল আছে, মাল পরিবহন করছিলেন? হ্যাঁ। আপনি জানতেন না যে না, আমি আগে জানতাম না, আমাকে কোনোদিন ধরেও নাই, আজকে প্রথম ধরলো। আমি জানতামও না যে বেকারির মাল নিলে পরে ধরে। আপনি কাদোবাড়ি এলাকা থেকে রেগুলার কি টোটো চালান এখানে? আমি রেগুলার নিয়ে আসি, মাল নিয়ে যাই, কাজল মগরসলে নিয়ে যাই। শুধু মাল? হ্যাঁ, শুধু মালপত্র নিয়ে যান? শুধু বিস্কুট, স্লাইস কয়েকটা এখানে হসপিটাল পাড়ায় দিয়ে, হসপিটালের এখানে দিয়ে আমি পুলিশ লাইন হয়ে চলে যাই একদম বাদের উপর দিয়ে কাদোবাড়ি হাটে। কি নাম আপনার? রবিদেব শর্মা, ভাই কোথায়? কাদোবাড়ি। কি নাম আপনার? আমার নাম বাবলু ভৌমিক। হ্যাঁ, বাবলু ভৌমিক। কি হয়েছে আজকে বলুন? আমি ছোটোতে করে আয়ুর্বেদিক ওষুধ বেচছি। হ্যাঁ, আয়ুর্বেদিক ওষুধ বেচছি। হ্যাঁ। আমি যাচ্ছিলাম, আমাকে বললো, ধরলো কেন? পুলিশ কেন ধরলো? ওই যে আয়ুর্বেদিক ওষুধ বেচছি, গাড়িতে টোটোতে বেচতেছি। কেন, কি বললো? কি কারণ করলো? বললো এখন নো এন্ট্রি আছে, যাওয়া যাবে না। না মানে মাল পরিবহন করার জন্য না নো এন্ট্রিতে আসছেন? entry তে। নো এন্ট্রিতে। কোন জায়গায়? ওই যে আপনি পোস্ট অফিস করে। না এখন তো টোটোতে ইয়েও নেওয়া যায় না। তো জানতাম না গো কি জানতেন না? যে এরকম অবস্থায় কি? যে টোটোতে মাল উঠানো যাবে, হ্যাঁ, মাল নেওয়া যাবে না। ও জানতাম জানতেন না না? আমি। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? ময়নাগুড়িতে। ময়নাগুড়ি থেকে এখানে টোটো চালান? আপনি কি হাইরোড দিয়ে আসেন নাকি? হাইরোড। হাইরোডে কি টোটো চলাচল চলে? টোটো অনেক টোটোই তো যাতায়াত করতেছে, কিন্তু আমি তো আর বুঝতে পারি নাই যে এরকম অবস্থায় পড়বো। খবরের জেরে অবশেষে অয়েল ইন্ডিয়ার আধিকারিকেরা এসে এলাকা পরিদর্শন করে কুয়োর জলের নমুনা সংগ্রহ করে নিয়ে যান। খবরের পরই কুয়োর জল পরিদর্শন করতে এলেন অয়েল ইন্ডিয়ার আধিকারিকেরা এবং নমুনাও সংগ্রহ করে নিয়ে যান বলে জানা গেছে। মাল ব্লকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায় বহু কুয়োর মধ্যে ভাসছে তেল, যার ফলে কুয়োর জল পান করা সম্ভব নয় ওই এলাকার মানুষদের পক্ষে।
জানা গিয়েছে অসময়ের ডিগবয় থেকে বারাউনি পর্যন্ত মাটির নিচ দিয়ে অপরিশোধিত তেল নিয়ে যাওয়ার পথে ওদলাবাড়ি বিধানপল্লীতে একটি রিপিটার স্টেশন রয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানির। মূল সমস্যা, ওই রিপিটার স্টেশনের আশেপাশের কয়েকটি বাড়িতে দেখা গিয়েছে কুয়োর জলে মিশে গেছে তেল, যার ফলে ওই এলাকার মানুষেরা চরম সমস্যায় পড়েছেন। জলে তেল মিশে যাওয়ায় সেই জল খাওয়া যাচ্ছে না। অন্যদিকে যখন তখন বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। এই খবর কিছুদিন আগে সম্প্রচারিত হয়। এরপর মঙ্গলবার অয়েল ইন্ডিয়ার আধিকারিকেরা ওই এলাকা পরিদর্শনে আসেন এবং জলের নমুনাও সংগ্রহ করে নিয়ে যান। ভুক্তভোগী পরিবারগুলোর তরফে অরিজিৎ চ্যাটার্জি, শুভজিৎ ঘোষ জানান, সম্ভবত মাটির নিচের পাইপলাইনে কোথাও লিক হয়েছে, যে কারণে একেবারে ক্রুড অয়েল মাটির নিচ দিয়ে এসে কুয়োর জলে মিশে যাচ্ছে। গত বেশ কয়েকদিন ধরেই এই সমস্যা চলছে। অনেকেই এক প্রকার বাধ্য হয়ে নতুন করে বোরিং করে জল তুলে ব্যবহার করছেন, কিন্তু তাতেও সমস্যা মেটেনি। এদিন অয়েল ইন্ডিয়ার আধিকারিকেরা এসে সমস্ত কিছু খতিয়ে দেখেন। না, আজকে ওনারা হঠাৎ করে আসলেন, নিজেরা এসে টেস্ট করছিলেন ওনারা, কিন্তু আমাদের তো কোনো বিকল্প ব্যবস্থা ওনারা কিছু বললেন না, বললেন খালি জল ব্যবহার করতে না। তো আমরা এখন বুঝতে পারছি না, এটা তো অনেকটাই রিস্কি, যেহেতু এটার সঙ্গে মানে তেল মিশে আসছে, যে কোনো টাইমে আগুনও লাগতে পারে, আমরা জানি না এটা কি হতে পারে। তো ওনারা কোনো সদুত্তর দিতে পারেননি। ওনারা ইউজ করতে না করলো তো আমরা তাদেরকে একটাই প্রশ্ন করেছিলাম যে আমাদের তো বিকল্প জলের ব্যবস্থা কিছু নেই, তো কতদিনে আপনারা কোনো মেজর স্টেপ নেবেন, কারণ এর আগেও আমরা 10-12 বছর ধরে আমরা এই ভুক্তভোগী তো তখনও তারা কোনো রকম মেজর স্টেপ নেয়নি। তো বর্তমানে তারা কোনো মেজর স্টেপ নিচ্ছে বা নিবে বা কতদিনে নেবে তার ব্যাপারে আমরা বুঝতে পারছি না, সেটা কতটা সমস্যা থেকেই গেল। তো আমার নাম শুভজিৎ ঘোষ। স্থানীয়দের আরও বক্তব্য, 1 বছর আগেও কুয়োর জল এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। জলে যেভাবে তেল মিশছে তাতে যখন তখন বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কবে ওই এলাকার সমস্যা দূর হবে তা নিয়ে চিন্তিত এলাকার বাসিন্দারা। এই সমস্যার সমাধান এখনো পর্যন্ত হয়নি, হাইলাইটস হয়েছে। আমরা এই সমস্যার নিয়ে আমরা যতদূর পর্যন্ত এগোচ্ছি, সংবাদপত্রে এটা বেরিয়েছে। হয়তোবা এই বহুল প্রচারের জন্যই ওই আজকে দেখলাম অয়েল ইন্ডিয়া থেকে কতিপয় ইঞ্জিনিয়ার এসছিলেন, এসে তারা নিজেদের মতন করে দেখলেন। আমরা জিজ্ঞাসা করলাম আমাদের জলের বিকল্প অবস্থা কী হবে এই মুহূর্তে, আমরা কীভাবে চলবো। ওনারা বললেন যে আপাতত এটা ইউজ করবেন না, এটা ইউজ করা বন্ধ করে দিন, আমরা দেখছি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানাবো। তো আমাদের তো এই সমস্যা তো থেকেই যাচ্ছে। আমরা তো আমরা খুব একেবারে এক্ষুনি তাৎক্ষণিক আমরা চাচ্ছি যে এর একটা সমস্যার সমাধান হোক। আমার নাম অরিজিৎ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে গাছে ধাক্কা মারল একটি বোলেরো গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে গাছে ধাক্কা মারল দ্রুত গতির বোলেরো গাড়ি। দুর্ঘটনায় জখম গাড়ির চালক। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির চালসা থেকে নাগরাকাটাগামী জাতীয় সড়কের পানঝোড়া এলাকায়। জানা গিয়েছে চালসার দিক থেকে নাগরাকাটার দিকে যাচ্ছিল ওই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দ্রুত গতিতে এসে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে শুধুমাত্র চালক ছিলেন বলে জানা গেছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত ওই চালককে উদ্ধার করে মঙ্গলবারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নাগরাকাটা থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে। মালবাজার ব্লকের তেশিমলা এলাকা থেকে উদ্ধার হলো একটি প্যাঙ্গোলিন। মালবাজার ব্লকের অন্তর্গত তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার ডেমকাঝোড়া এলাকায় মঙ্গলবার সকালে উদ্ধার হয় প্যাঙ্গোলিন।
এদিন সকালে ওই এলাকার আব্দুল সামাদের বাড়ির পুকুর থেকে উদ্ধার হয়েছে এই ফলিডোটা বর্গের আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণীটি। এদিন সকালে প্যাঙ্গোলিন উদ্ধারের খবর পাওয়া মাত্রই স্থানীয়রা ওই এলাকায় ভিড় করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। স্থানীয় বাসিন্দা আব্দুল সামাদ, মোহাম্মদ জুয়েল প্রমুখ বন্যপ্রাণ বিভাগের কর্মীদের হাতে ওই প্রাণীটিকে তুলে দেন। বন্যপ্রাণ মালবাজার বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষা করে প্যাঙ্গোলিনটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আসার পরে আমরা বোড়া দিয়ে ছাপায় ধরছি, বহুত মুরগি পাখি খেয়ে ফেলছে এই জন্তুটা। এটা চিনতে পারতেছি না এটার নাম কি, তাই আপনাকে ডাকলাম। এই দর্শক দেখতেছে এই জিনিসটার নাম কি। এখন ধরলে পরে বলের মতো হয়ে যায়, আর জল দিলে আবার লম্বা হয়ে দৌড় মারে। এই যে দেখবেন, এই যে দেখো, এই দেখো, এই দেখো, দেখছো, এই যে ধরার জন্য জিনিস আছে। নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন হলো জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমায় পুলিশি নিরাপত্তা আরও সুদৃঢ় ও শক্তিশালী করতে বিশেষ পদক্ষেপ নিল জলপাইগুড়ি জেলা পুলিশ। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার ডাউকিমারি এলাকায় একটি নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন হয়। ধূপগুড়ি মহকুমার ধূপগুড়ি থানা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ডাউকিমারি এলাকায় এই নতুন আউটপোস্টের উদ্বোধন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসান লেপচা, ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা, ধূপগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। শুধু প্রশাসনের কাজ হয়, সর্বদাই মানুষের সাথে, মানুষের পাশে থাকে। আজকের এই গাড়ি ওপেনিং হলো, এটা নিয়ে কি বলবেন? আজকে আমরা এই ধূপগুড়ি অন্তর্গত ডাউকিমারি বাজারের এখানে একটা আউটপোস্ট ওপেন করেছি। ধূপগুড়ি থানা অনেক বড় থানা, তো এই ডাউকিমারি এটা একদম লাস্টের ধূপগুড়ির শেষের দিকে, সেজন্য আমরা একটা ফাঁড়ি করেছি। তো এখানকার মানুষকে আমরা এখান থেকে সুবিধা দিতে পারবো, হেল্প করতে পারবো। আর এই উপলক্ষে আজকে এখানে ব্লাড ডোনেশনই হচ্ছে। তো এখানকার মানুষ খুবই খুশি, ফাঁড়ি ওপেন হওয়ার জন্য ওরা সবাই খুশি আছে। আর সেই জন্য আজকে এখানে ব্লাড ডোনেশন হচ্ছে। এখানকার আপনি দেখতে পারেন যে অনেকগুলো মানুষ এখানে ব্লাড ডোনেট করার জন্য উপস্থিত আছে। কোন কোন এলাকা অন্তর্ভুক্ত হচ্ছে এই ফাইল? এখানে আমাদের মেনলি ঝাড়াদা দুটো অঞ্চল প্রথম দিকে দেখি, তারপরে আমরা কতটা কপি আসছে আগে নিশ্চিতভাবে এখানকার মানুষকে ধূপগুড়ি যাওয়া, ছোট মোটো ডায়েরি করার জন্য, কোনো মিসিং হয়েছে এইসব করার জন্য ধূপগুড়ি যেতে হয়। তো আমরা এখান থেকে সুবিধা দিতে পারবো। আর তারপরে আমাদের পুলিশ প্রেজেন্স এদিকে বাড়বে। প্রত্যেকবার আমাদের ধূপগুড়ি থেকে এখানে আসা নেই, এখান থেকে আমরা পেট্রোলিং করা, রুট মার্চ করা, এইসব জিনিস আমরা এখান থেকে কন্ট্রোল করি। এই অফিস আমরা অলরেডি এখানে 5 জন কনস্টেবল আর 3 জন অফিসার দিয়েছে। এর সঙ্গে আমাদের এই এলাকার সিভিক, এই এলাকার ভিলেজ পুলিশ সবাই এখানে থাকবে। ওরা এখানকার মানুষের তাড়াতাড়ি সুবিধা দিতে পারবে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। মালবাজারের কুমলাই নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় ডুবে গেল একটি ট্রাক্টর। দুদিন ধরে সমতলের পাশাপাশি পাহাড়েও বৃষ্টি হচ্ছে, যার ফলে ডুয়ার্সের নদীগুলোর জল হঠাৎই বেড়ে গেছে। এভাবেই নদীর জলস্তর হঠাৎই বৃদ্ধি পাওয়ায় নদীতে ডুবে গেল একটি ট্রাক্টর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের অন্তর্গত কুমলাই গ্রাম পঞ্চায়েতের কুমলাই নদীতে।
এদিন কুমলাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়ার মোড় এলাকা দিয়ে ওই ট্রাক্টরটি কুমলাই নদীতে নামে। এরপর ঘটে বিপত্তি। পাহাড়ি নদীতে হঠাৎই জল বেড়ে যায়। নদীর মাঝেই আটকে পড়ে ট্রাক্টরটি। আটকে পড়েন চালকও। প্রসঙ্গত ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে নিত্যদিন ভোরবেলা থেকেই শুরু হয় ট্রাক্টর দিয়ে বালি পাথর সংগ্রহের কাজ। নদী থেকে সংগৃহীত বালি পাথর মালবাজার সহ বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হয় এই ট্রাক্টরের মাধ্যমেই। এদিনও সম্ভবত সকালে সেই কাজ করতেই ট্রাক্টর চালক গাড়ি নিয়ে নদীতে গিয়েছিলেন। নদীতে হঠাৎই জলস্তর বৃদ্ধি পাওয়ায় আটকে পড়ে ট্রাক্টরটি। এরপর ঘটনাস্থলে আরও দুটি ট্রাক্টর এবং লোকজন এসে আটকে পড়া ট্রাক্টরটিকে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু জল বাড়তে থাকে। তবে বহু চেষ্টার পর অন্য ট্রাক্টর দিয়ে জল থেকে তোলা হয় ওই ডুবে যাওয়া ট্রাক্টরটিকে। আর এদিনের এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে নদীতে চলা অবৈজ্ঞানিক উপায়ে বালি পাথর সংগ্রহের কাজ। এদিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবেশ প্রেমীরা সোচ্চার হয়েছেন। প্রসঙ্গত পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র জানালেন, ট্রাক্টর চালকদের অধিকাংশরই লাইসেন্স নেই। ডুয়ার্সের একাধিক নদীতে অসৎ উপায়ে চলছে বালি পাথর সংগ্রহের কাজ। প্রসঙ্গত মাল মহকুমা ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা গেছে, নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের। নদী নিয়ে একটি বার্তা দিতে চাই সবাইকে। তার কারণ এখন বর্ষার সময় নদীর জল বাড়বেই এবং ঠিক এমনটি ঘটনা ঘটে গেছে আজকে কুমলাই নদীতে। নদী পার হতে গিয়ে সেই ট্রাক্টরটি জলের নিচে চলে আসে। তো যদি তাদের অসৎ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি অনুরোধ করব তাদেরকে সেই অসৎ উদ্দেশ্যটা যাতে তারা সম্পূর্ণ না করে কোনো দিন। তার কারণ বিভিন্ন নদীতে আমরা যদি গিয়ে দেখে থাকি সেখান থেকে প্রচুর বালি আর পাথর কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আজকে দেখুন, কিন্তু একটা শ্রেণী আছে তাদের উপরে থাকে যারা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা এই নদীর থ্রুতে ইনকাম করে যাচ্ছে। যে যারা কেন বালু চুরি করে যাচ্ছে বা পাথর চুরি করে যাচ্ছে, তারা কিন্তু একটি কথা বলে যে এখানটা আমাদের রুটি রুজি সওয়াল আছে। কিন্তু এই রুটি রুজির সওয়াল করতে গিয়ে আমরা গ্রামের পর গ্রাম, আজকে আমরা সিকিমে দেখছি যে কিভাবে কালকে হরকা টাইপের একটা বৃষ্টি চলে এসেছিল। তো এরকম কিন্তু এখন ডুয়ার্সে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু জেনে থাকি যে বিগত কয়েক বছর যাবৎ দেখে যাচ্ছি যে হরকা বানটা হচ্ছে। তার একটাই কারণ, এই যে বালি কিন্তু আমাদের নদীর গতিপথটা কন্ট্রোল করে। নদীকে আস্তে করে বয়ে নেওয়ার জন্য কিন্তু এই বালির অনেক বড় একটা ভূমিকা আছে। কিন্তু এখন কি হচ্ছে, এই বালি সরে যাওয়ার ফলে, বালি হোক পাথর হোক সরে যাওয়ার পরে নদীর গতিটা কিন্তু এখন অনেক পরিমাণে বেড়ে গেছে এবং তারই ফল কিন্তু আমরা ভোগ করে যাচ্ছি। আগামী দিনে এমনও হতে পারে নদী এলাকাগুলিতে, সেটা ঘিস নদী হোক, লিস নদী হোক, কুমলাই নদী হোক, এই মাল নদী হোক, নেওড়া নদী হোক, এই সব নদীগুলোতে যারা চুরি করে যাচ্ছে তাদের কারণে কিন্তু এই গ্রামগুলো, তাদের এলাকার আশপাশের গ্রামগুলো, চা বাগানগুলো কিন্তু জলের তলায় চলে যাবে। এই বিশাল বড় একটা প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আর এই ধরনের কাজ কখনোই করা যাবে না তার বলবো, এবং সবাইকে সচেতন হতে বলবো। এই বৃষ্টির মধ্যে কেউই যেন নদী পারাপার না করে থাকে। তারা যেন বিকল্প কোনো ব্রিজ হোক বা বিভিন্ন জায়গার থেকেই হোক তারা সেটিকে যেন অবলম্বন করে। এটি বলে আমি আমার বক্তব্য শেষ করব। নমস্কার। রেনকাট মেরামতের উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি সেচ দপ্তর। উল্লেখ্য, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে জলপাইগুড়ি শহরের জুবিলি পার্ক থেকে বালাপাড়া পর্যন্ত তিস্তা বাঁধের রাস্তাটির সেনপাড়া এলাকার বেশ কয়েকটি জায়গায় রেইনকাটের সৃষ্টি হয়। যেহেতু বর্তমানে এই পথে ছোট বড় অনেক যানবাহনই চলাচল করে, তাই বিপজ্জনক এই রেইনকাটগুলি থেকে দুর্ঘটনার আশঙ্কা করছিলেন অনেকেই। মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরূপ মণ্ডল। এদিকে আজই সেচ দপ্তরের তরফে রেইনকাটগুলির মেরামতির কাজ শুরু করা হয়েছে। স্বরূপ মণ্ডল জানান, রাস্তাটির বেশ কয়েকটি জায়গায় রেইনকাট তৈরি হয়েছে। স্থানীয়রা এই বিষয়টি তাকে জানানোর পর তিনি দ্রুত সেচ দপ্তরের সাথে যোগাযোগ করেন। আজ তাদের তরফে রেইনকাটগুলি মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি। আমাদের 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আমাদের যে রাস্তাটি জুবিলি পার্ক থেকে বালাপাড়া হয়ে আপনার হাইওয়েতে গিয়ে মিশেছে, দেখবেন এখানে বিভিন্ন জায়গায় রেইন কাট হয়ে গেছে।
তো মানে একদম মরশুমের শুরুতেই এই রেইন কাট হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই একটা চিন্তার ভাঁজ পড়ে। তারা আমাদেরকে জানান, আমরা সঙ্গে সঙ্গে সেটা ইরিগেশন দপ্তরে জানাই এবং যেখানে যেখানে আপনার এই রেইন কাটগুলো হয়েছে সেগুলোকে দ্রুত মেরামতির কাজ শুরু করবো অনুরোধ করি। জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে আমি যোগাযোগ করার পর সঙ্গে সঙ্গে ওনারাও রেসপন্স করছেন, একেবারে কুইক রেসপন্স। আমরা চাই না, আপনারা দেখেছেন আগের বছর তিস্তার কি ভয়াবহ রূপ, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট বা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেখান থেকে আমাদের তিস্তার বুক থেকে আমাদের অনেক মৃতদেহ আমাদের উদ্ধার করতে হয়েছিল। আপনারা নিজেরা সাক্ষী আছেন সেই সমস্ত ঘটনা। তো সেই পরিস্থিতির যাতে সম্মুখীন হতে না হয় তার জন্য সরকার সচেতন এবং আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন তারাও উদ্যোগী, এবং আমরা জলপাইগুড়ি পৌর এলাকা বলে বলছি না, বন্যাত পৌর এলাকা বা গ্রাম্য এলাকার মধ্যে ঢুকে এরকম ব্যাপার তো আজকে কাজটা কাদের তরফে হচ্ছে? একদম ইরিগেশন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। কি করা হচ্ছে তো মানে মেরামতির কাজগুলো শুরু হয়ে গেছে। এখানে আরো কিছু রেইন কাট আছে, খালি এখানে যে রেইন কাটটা তা তো নয়, সেই সব জায়গাগুলোকেও আপনার মেরামত করা হবে। এটা কি অর্ডিনারি মানে পার্মানেন্ট টেম্পোরারি বেসিসে করা হচ্ছে? আপাতত এখানে আমাদের যিনি ইরিগেশন ডিপার্টমেন্টে যিনি আছেন, যিনি ইঞ্জিনিয়ার আছেন, যিনি এখানে পরিদর্শন করতে এসেছেন, তার যে বয়ান আমরা পেয়েছি, তার যে বক্তব্য আমরা পেয়েছি, তাতে এই জায়গাটাকে ঠিক করে দেওয়া হয়। তার যে কিছু পর্যায় থাকে, কিছু পদ্ধতি থাকে, সেই পদ্ধতি ওনারা টেকনিক্যাল পার্সন, ওরা তাদের যে আপনার যেভাবে করলে পরে জায়গাটাতে আবার দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে সেই আপাতত মেরামতির কাজ শুরু হয়ে গেছে। সমস্ত রেইন কাটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে এবং এডুকেশন দপ্তরের আধিকারিকও আছেন। আপাতত অস্থায়ীভাবে কাজটি করা হচ্ছে না, অস্থায়ী বা স্থায়ী এটা এইভাবে বলা হবে না। ওনারা টেকনিক্যাল পার্সন, ওনারা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজগুলোকে করে দিচ্ছেন। জলপাইগুড়ি সেচ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেষ দাস জানান, আপাতত বাঁশ পাইলিং এবং বালির বস্তা দিয়ে রেনকাটগুলিকে মেরামত করা হচ্ছে। পরবর্তীতে স্থায়ীভাবে পর্যায়ক্রমে কংক্রিটের কাজ করা হবে। এর আগেও লক্ষ্য করা হয়েছে বিভিন্ন জায়গায় ড্রেনের মুখগুলি বন্ধ হয়ে থাকার কারণে জল ঠিকঠাক নামতে পারছিল না। কাজগুলি করার জন্য এর আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছিল, যদিও নির্বাচন থাকায় ওয়ার্ক অর্ডারগুলি করা সম্ভব হচ্ছিল না। ধাপে ধাপে বাকি সব জায়গায় রেনকাটগুলি মেরামত করা হবে বলেও জানান তিনি। সঙ্গে সঙ্গে যদি আমি এটাকে কংক্রিট ওয়ার্ক করি, সেটা করলে সেটা স্টেবল যতক্ষণ না হচ্ছে, আপাতত আমরা গানি ব্যাগ এবং বাম্বু পিনিং করে আমরা এটাকে রিস্টোর করছি। পরবর্তীতে এই জায়গাটাকে আমরা কংক্রিটিং করে এটা স্টেজ বাই স্টেজ যেভাবে টেকনিক্যালি করা দরকার সেভাবে করে নিয়ে আমরা যেন ফার্দার এই অ্যাগ্রাভেশনটা না হয় সেটা আমরা দেখছি। কোন জায়গাগুলো মূলত এই ক্ষতিগ্রস্ত হয়েছে? কালকে আমরা এর আগেও বেশ কিছু জায়গাতে দেখেছিলাম যে একটা প্রবণতা হচ্ছে, আসলে বেশ কিছু জায়গাতে ড্রেন করা হয়েছিল, ড্রেনের মুখগুলো বর্ষার কারণে কিছু কিছু জায়গায় জামও হয়ে গেছে, কিছু কিছু মানুষ ব্লক করেও রেখেছে, যে কারণে জলগুলো প্রপারলি ড্রেনের মধ্য দিয়ে পাস করছে না। এই কারণে যেখান দিয়ে সেখান দিয়ে জল বেরোনোর একটা চেষ্টা করছে। তো রেনকাটগুলো তৈরি হচ্ছিল, আগে থেকে একটা প্রিপারেশান নেওয়াই ছিল। এমসিসির জন্য ওয়ার্ক অর্ডারগুলো দেওয়া যাচ্ছিল না, তো যেহেতু ভোট পেরিয়ে গেছে এখন আমরা কাজগুলো করছি আর কি। আপনার নাম বলে কি বলেন? এটা অফিসিয়ালি এমনি আমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি জলপাইগুড়ি ইরিগেশন দপ্তরে। কী নামটা স্যার? আমার নাম অনিমেষ দাস। দিন হলো কি হচ্ছে? সম্পূর্ণ জলটা বাড়ির দিকে চলে যায়। কবে ভাঙলো এটা? এতে 3-4 দিন হলো। কিভাবে হয়েছে? ওই বৃষ্টির জল। তাই কয় জায়গা হয়েছে এরকম? এই জায়গাটা আর ওই জায়গাটা আর ওই সামনে যেটা ঠিক করতেছে। এটা কি প্রতিবারই হচ্ছে এরকম? না, এবারে হলো। এবার কি চাইছেন আপনারা? সম্পূর্ণ জলটা বাড়ির দিকে যায়, বালু টালু চলে যাচ্ছে। আপনারা কি চান? ঢুকে যাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? এটা বানানো, হ্যাঁ, বানানোর জন্য কাজ শুরু হয়েছে। ওই দিন ওখানে করতেছে, এখানে করবে। কি নাম আপনার? আমার নাম সলমান। বাড়ি? হ্যাঁ, সলমান মোহাম্মদ। বাড়ি কোথায়? এই যে এখানে। কি এলাকা? হ্যাঁ, 3 নম্বর ওয়ার্ড। সময় মতো বৃষ্টি হয়নি, অতিরিক্ত গরম, ঝড়ে দারুণ আমের ক্ষতি হয়েছে মালদা সহ তার পার্শ্ববর্তী এলাকায়। ঝড়ে আমের দারুণ ক্ষতি হয়েছে মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী এলাকায়। এবছর জলপাইগুড়ি সহ ময়নাগুড়ির বাজারে সেভাবে আমের জোগান নেই। এই জামাই ষষ্ঠীর বাজারে আমের দাম আকাশ ছোঁয়া, এমনটাই মনে করছেন বিক্রেতারা। এরই মধ্যে ষষ্ঠীর একদিন আগে জলপাইগুড়ি ও ময়নাগুড়িতে আমের বাজারে ক্রেতাদের লক্ষ্য করা গেল। জলপাইগুড়িতে হিমসাগর আম আসলেও এর চাহিদা তেমন ভাবে নেই।
দাম আকাশ ছোঁয়া। এরই পাশাপাশি জামাই ষষ্ঠীর আগে ময়নাগুড়ির বাজারে আমের চাহিদা তুঙ্গে। আগামীকালই জামাই ষষ্ঠী, তারপরেই বাঙালির ঘরে ঘরে পালিত হবে জামাই বরণ। আর সেই উপলক্ষে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে কোনো কিছুই খামতি রাখছেন না শাশুড়িরা। ইতিমধ্যে বাজার করতে শুরু করে দিয়েছেন শাশুড়িরা। বিভিন্ন ধরনের মাছ মাংস সহ রকমারি মিষ্টি, দই এর ব্যবস্থা তো থাকছেই। জামাই ষষ্ঠীতে আমের সম্ভার থাকবে না তা কি করে হয়? তাই ময়নাগুড়ির ফল বাজারে ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় জমতে শুরু করেছে। তবে বাজারে ফল আসলেও ফলের দাম দেখে চিন্তিত হয়ে পড়েছেন অনেকেই। স্বাভাবিকের তুলনায় এবার ফলের আমদানি অনেকটাই কম, আর সেই কারণেই বাজার দর একটু অস্বাভাবিক হবে বলেই জানিয়েছেন ফল বিক্রেতারা। ফলে এবার জামাই ষষ্ঠীর বাজার তেমন ভাবে জমবে না বলেই দাবি ব্যবসায়ীদের। জামাই ষষ্ঠীর জন্য ইতিমধ্যেই আমের রকমারি ধরন বাজারে এনেছেন ব্যবসায়ীরা। হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি আম সহ কয়েক ধরনের আম রয়েছে বাজারে। এছাড়াও বিভিন্ন ধরনের ফলও যেমন রয়েছে দোকানে। স্বাভাবিকের তুলনায় ফলের দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তিত ক্রেতারা। ফল কিনতে আসা এক ক্রেতা কৃষ্ণা দাস জানান, এবার ফলের দাম একটু বেশি। জামাই ষষ্ঠীর আগে কিছু কিছু বাজার করে রাখছেন। আরও এক ক্রেতা পপি রায় জানান, জামাই ষষ্ঠীর জন্য ফল কিনতে এসে স্বাভাবিকের তুলনায় দাম একটু বেশি মনে হলো তার। পপি রায়, বললাম আপনি কোথায় এসেছেন? এই তো ফল কিনতে, জামাই ষষ্ঠী আসছে। হ্যাঁ, কি কি কিনলেন? কি কি ফল কিনলেন? এই তো লিচু, আম, মোসম্বি, হ্যাঁ, আর আজকে অল্পই নেওয়া হলো। মানে বাজার কি রকম আছে প্রতিবারের তুলনায়? আছে, রেট কি বেশি আছে? একটু তো মনে হচ্ছে ষষ্ঠীর সময় তো একটু বেশি থাকে। আমার নাম রাজু বোস। বললাম যে ষষ্ঠী তো সামনেই ষষ্ঠী, হ্যাঁ, ষষ্ঠীতে বিক্রি কিরকম আছে? ষষ্ঠীতে তো ভালোই বিক্রি হয়। মানে বিক্রি শুরু হয়েছে? হ্যাঁ, মানে মোটামুটি এখন আম বিক্রি হচ্ছে। তোমাদের কি কি আম চলে আসছে মোটামুটি ষষ্ঠী উপলক্ষে? প্রচুর আম আছে, হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, তারপর হচ্ছে হলো বোম্বাই আমটা, তারপর হচ্ছে হলো আরেকটা চোষা আম আছে, যশোরী আম। এছাড়াও কি নিয়ে এসছো তোমরা? লিচু আছে। কোথাকার লিচু? এটা বিহারের লিচু। মোটামুটি যে আমগুলো রয়েছে বা সেই লিচু রয়েছে, বাজার দর কি আছে? বাজার দর তো এখন ভালো আমের দাম চলতেছে, যেটা 100 টাকা আর 80 টাকা। হিমসাগর মালদারটা 80 টাকা, আর লিচু লিচু এখন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। দাম কি স্বাভাবিক আছে মনে করছেন নাকি একটু বৃদ্ধি হয়েছে? না, দাম ঠিকই আছে। দাম তো মানে মাল হিসাবে দাম ঠিকই আছে। লটকা ফল চাষ এখন বাড়তি উপার্জনের পথ দেখাচ্ছে কৃষকদের। বিনা খরচায় একবার গাছ লাগালেই বিপুল অর্থ আয় হবে প্রতি বছর। লটকা গাছ সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোপণের উপযুক্ত সময়। জ্যৈষ্ঠ মাসের শেষে তা পাকতে শুরু করে। বিশেষত আষাঢ় মাসে অর্থাৎ রথের আগে বাড়ে এর চাহিদা। লটকা ফলনে তেমন কোনো খরচ নেই। গাছ লাগিয়ে একটু পরিচর্যা করতে হয়। গাছের গোড়ার চারিদিকে জৈব সার দিলে ফলন ভালো হয়। জলপাইগুড়ির ধাপগঞ্জের কৃষকেরা লাভের আশায় এবার ঝুঁকেছেন লটকা ফল চাষের দিকে। খরচ একেবারেই কম, লাভ ব্যাপক। এই লটকা চাষে লাভবান হয়েছেন স্থানীয় কৃষকেরা। আগে জঙ্গলের ফল হিসেবে পরিচিত ছিল এই লটকা ফল, এখন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন বাগানের সংখ্যা। দিন দিন মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ফলে খাদ্য এবং পুষ্টিগুণ সমৃদ্ধ লটকা ফলের চাহিদা বাড়তে থাকে। বাজারে ব্যাপক চাহিদা এবং লাভজনক হওয়ায় ভাগ্য বদলাতে লটকা চাষের দিকেই ঝুঁকছেন জলপাইগুড়ি শহরের বহু চাষি। কি চাষ এটা মূলত? এটা সাধারণত আমাদের গ্রাম বাংলায় যেটা হয় আর কি, যে বিভিন্ন ফলের গাছ করি, তার মধ্যে লটকা গাছটা একটা মানে উৎপাদন ভালো ফল। কীভাবে চাষ করেন এটা? চাষটা এটা ওই কোনো সময় তো কলম করা হয় না, এটা বীজ থেকেই হয়। এটা আমাদের গ্রাম বাংলায় যেহেতু আছে বিভিন্ন ফল তো করি, যার মধ্যে লটকাটা বেশিরভাগ চাষ করি। কেমন লাভ হয়? একবার লাগাইলে আর লাগাইতে হয় না, যতদিন গাছটা বাঁচবে ততদিন ফল দেয়, পয়সা পাবো। আর কেমন চাহিদা? হ্যাঁ, চাহিদা ভালোই আছে। এটা তো আমরা খুচরা বিক্রি করি না, এটা পাইকার নিজেরা আসে, উপদাচা হয়ে এসে ওরা নিয়ে যায়। মানে খরচ কত টাকা হয়? খরচ এটার মধ্যে নাই বলা আছে, 1 টাকাও নেই। না, 1 টাকাও নেই। ওই নিজেদের গোবর আছে, সারটার এগুলাই দিই, একটু ডাল টালগুলো, শুকনো ডালটা মেরামত করি, এইটাই আর কি। কেমন অর্থ আসে বছরে যদি বহু গাছ থাকে? 4-5 হাজার আসে কম করে। পাট গাছ থেকে
পার গাছ থেকে না, এই ধরে আমার 4টে গাছ আছে। আপনার 4টা গাছ আছে? 4টে গাছে, হ্যাঁ, 1000 1500 একটা গাছে আসে। একটা মানে যদি কারোর বাগান থাকে তাহলে লাখ টাকা আসতে পারে। বাগান, হ্যাঁ, লাখ টাকা হতে পারে। কারণ যেমন আমার যেরকম ওই 4টা-5টা গাছ ফলন তো মানে বেশি পরিমাণে ফল দেয়, মানে সেটা এরকম আসে। কোন এলাকায় চাষ হচ্ছে এটা? এটা হচ্ছে বামনপাড়া, ঢাবগঞ্জ বামনপাড়া। আপনার নাম কি? আমার নাম বিমল চন্দ্র রায়। শুরু হয়েছে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ফুটবল বিশ্বকাপে ভিন দেশের জার্সি নিয়ে প্রতিযোগিতা শুরু করে ভারতের ফুটবল প্রেমীরা। ক্রিকেট বিশ্বকাপ নিয়েও উন্মাদনা থাকলেও জার্সির প্রতি টান সেরকম থাকে না। তবে এবার ভিন্ন চিত্র জলপাইগুড়িতে। শুরু হয়েছে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024, আর তার মধ্যে রবিবার ছিল ভারত পাক মহারণ। তাই জলপাইগুড়িতে পাল্লা দিয়ে চলেছে ভারতের জার্সি বিক্রি। নতুন প্রজন্ম খেলাধুলায় তেমনটা আগ্রহ না থাকায় ক্রীড়া সামগ্রীর দোকানে ভাটা পড়েছে। টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সেই ভাটা থেকে কিছুটা চোরা স্রোত দেখা যাচ্ছে জার্সি বিক্রি হওয়ায়। বিক্রেতারা জানাচ্ছেন একটি জার্সির দাম 200 থেকে 250 টাকার মধ্যে রয়েছে। বর্তমানে বিক্রিও নেহাত খারাপ নয়। এমনিতে খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটাই কমেছে বর্তমান প্রজন্মদের, ফলে খেলার দোকানগুলিতে বিক্রিও অনেক কমেছে বর্তমানে। তাই খেলার সময়গুলিতে জার্সি বিক্রি করেই কিছুটা লাভ হয় তাদের। এদিকে জার্সি পেয়ে খুশি ক্রেতারা, হাতের নাগালে দাম পেয়ে ভারতের সাপোর্টে তারা। খেলা করে এসেছি। কেন? এই তো ইন্ডিয়া জার্সি নিব, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হচ্ছে সামনেই তো ম্যাচ, তার কি প্রস্তুতি? তারই প্রস্তুতি। দাম কেমন জার্সির? দাম তো বেশি বলছে, আমি অন্য দোকানে ঘুরে দেখবো কেমন হয়। তাও তো সাধ্যের মধ্যে রয়েছে। টি20 জার্সি চলে এসেছে? টি20 জার্সি নিবে জার্সি? নিতে এসেছি। নিতে এসেছে। তোমার নাম? ধ্রুবজ্যোতি। ধ্রুবজ্যোতি কি? রজক। ইন্ডিয়া যাচ্ছি। কিনলে তুমি? হ্যাঁ, দোকান থেকে কিনলাম। দোকান থেকে কিনলাম। এটা কি লেখা আছে সামনে? কি লেখা আছে? ইন্ডিয়া। 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 তোমার নাম? সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। আগামীকাল জামাই ষষ্ঠী, তাই জলপাইগুড়ির বাজারে এখন বাজিমাত বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ির। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। পয়লা বৈশাখ থেকে শুরু করে চৈত্র সংক্রান্তি, 12 মাসে বাঙালির রয়েছে একাধিক উৎসব এবং পুজো পার্বণ। তারই মধ্যে অন্যতম জনপ্রিয় পার্বণ হলো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী পুজোর মধ্যে দিয়ে পালন করা হয় এই উৎসব। বিবাহিত মেয়ে এবং জামাইকে আমন্ত্রণ করে আদর আপ্যায়ন করাই এই উৎসবের রীতি। সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা এই ব্রত পালন করেন। এক কথায় বলতে গেলে নিজের আদরের মেয়ের সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই পালন করা হয় এই ব্রত। আর শ্বশুর বাড়ির লোকেদের অতিথি আপ্যায়নে খুশি হয়েই জামাই নিয়ে আসেন তাদের জন্য নানা রকম উপহার, এবং সেই উপহারের মধ্যে শাশুড়ি মায়ের জন্য শাড়ি হলো অন্যতম। জলপাইগুড়িতে অন্যান্য শাড়ির দোকান থাকলেও এবছর মেলাতেই বাজিমাত করছে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি। ইতিমধ্যে শহরবাসীর কাছে বাংলাদেশের এই শাড়িগুলো নজর কেড়েছে। নির্বাচনের সময় বিক্রি কম থাকলেও জামাই ষষ্ঠী এগিয়ে আসতেই শাড়ির বিক্রি বেড়েছে বলে জানালেন বাংলাদেশ থেকে আগত বিক্রেতারা। শুধুমাত্র জলপাইগুড়িতেই নয়, শিলিগুড়ি এবং কলকাতাতেও তারা ব্যবসা করেন। এবছর জলপাইগুড়িতে জামাই ষষ্ঠীর বাজারে শ্বশুর বাড়ির উপহার হিসেবে জায়গা করে নিল বাংলাদেশের জামদানি শাড়ি। হ্যাঁ, শাড়ি নিয়েছি এই জামাই ষষ্ঠী উপলক্ষে। আমার মায়ের জন্য
শাড়ি, তো খুব ভালো শাড়িগুলো, বাংলাদেশের শাড়ি, একদম মানে ফ্রেশ, খুবই ভালো, কাপড়ও ভালো, খুব ভালো শাড়িগুলো, খুবই ভালো, সত্যিই সুন্দর। এই ষষ্ঠী উপলক্ষে কি বাজার করা, মানে সেরে নিলেন বাজারটা মেলাতে? হ্যাঁ, মেলাতেই সেরে নিলাম ষষ্ঠী উপলক্ষে, মানে বাজার, মানে শাড়ির ভ্যারাইটিস, কোয়ালিটি খুবই ভালো, শাড়ির কালারফুল, প্লাস শাড়ির যে কোয়ালিটি আছে সেটাই, কোয়ালিটিটাও খুব ভালো, ভ্যারাইটিসও ভালো, সব কিছুই ভালো, মানে একদম মানে মন মতো শাড়ি পেয়েছি, খুবই ভালো। আপনার নাম? প্রিয়াঙ্কা দত্ত। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অবৈধভাবে টোটোতে মাল পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। মালবাজারের কুমলাই নদীতে হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় ডুবে গেল নদীতে বালি পাথর সংগ্রহ করতে আসা একটি ট্রাক্টর। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই।